জীবনের ছোট ছোট ঘটনা থেকে বড় বড় শিক্ষা নিয়ে আমি সুমন আছি আপনাদের সাথে তাহসিন ভয়েসে। আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের ভালোবাসা পেয়েই আজ এই পর্যায়ে পৌঁছেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন। আজকের কাহিনীটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। দৌলতের অহংকার এবং হৈসিয়াতের ঘমণ্ড যখন একজন মানুষের মাথায় চড়ে বসে, তখন তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির অনুভূতি এবং আসল সত্তা দুটোই তার চোখের আড়ালে চলে যায়। এক বিলাসবহুল প্রাসাদোপম বাড়িতে ঘটে যাওয়া এক অবিস্মরণীয় ঘটনা শুধু একটি পরিবারের ভিত্তিকে নাড়িয়ে দেয়নি, বরং ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং অর্থের এক ভয়াবহ চিত্র এঁকে দিয়েছে, যা শুনলে তোমার রুহ কেঁপে উঠবে। এক স্বামী যে সকালে উঠে নিজের স্ত্রীর জন্য চা বানাত, তার প্রত্যেকটা কড়া কথা হাসি মুখে সহ্য করে নিত। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে তার নিজের স্ত্রী শুধুমাত্র কিছু টাকা এবং একটা মিথ্যে মর্যাদার জন্য তাকে এতটা জর্জরিত করবে। কিন্তু সেই রাতে যা ঘটল এবং তারপর সেই সাধারণ দেখতে স্বামী যা করল, তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। এই গল্প শুধু একটা সম্পর্ক ভাঙার নয়, এই গল্প হলো একটা ভয়ঙ্কর সত্যের বেনকাব হওয়ার, যা পুরো শহরকে চিন্তা করতে বাধ্য করে দিয়েছে। অন্বিতা মালহোত্রা, মালহোত্রা এন্টারপ্রাইজেসের মালকিন, একজন এমন মহিলা যার কাছে দুনিয়ার প্রত্যেক জিনিসের দাম টাকা দিয়ে নির্ধারিত হয়। তার কাছে সম্পর্ক, ভালোবাসা এবং অনুভূতি শুধু বইয়ের পাতায় লেখা কথা ছিল। আর অন্যদিকে ছিল তার স্বামী আরজান, একজন এমন মানুষ যে গত ৩ বছর ধরে সেই ঘরে স্বামী কম এবং একজন নৌকর বেশি হয়ে থেকেছে। অন্বিতার চোখে আরজন একজন ফটিচর, নালায়েক এবং এমন একজন মানুষ যে শুধু তার টাকার টুকরোর উপর বেঁচে আছে। কিন্তু এই কথা কারও জানা ছিল না যে যাকে অন্বিতা দিনরাত গালাগালি করত, তার পিছনে আসল সত্যটা কী। অন্বিতার দাদাজি তার ভিলে একটা খুবই কঠিন শর্ত রেখেছিলেন। যদি অন্বিতাকে তাদের কোটি কোটি টাকার সম্পত্তি এবং কোম্পানির ওয়ারিশ হতে হয়, তাহলে তাকে আরজান নামের এই সাধারণ ছেলেটির সাথে পুরো ৩ বছর শাদীর বন্ধনে থাকতে হবে। যদি সে ৩ বছরের আগে আরজানকে ছেড়ে দেয়, তাহলে সব দৌলত চ্যারিটিতে চলে যাবে। অন্বিতা শুধু সেই দৌলতের লোভে আরজনের সাথে বিয়ে তো করে নিয়েছিল, কিন্তু সে কখনো আরজানকে নিজের স্বামী বলে মানেনি। আজ অন্বিতা এবং আরজনের বিয়ের পুরো ৩ বছর পূর্ণ হতে যাচ্ছিল। অন্বিতার মুখে এক অদ্ভুত ধরনের খুশি ছিল, একটা এমন আজাদির খুশি যা কাউকে জেল থেকে ছাড়া পেলে পাওয়া যায়। অন্বিতা তার মায়ের সাথে বসেছিল এবং দুজনের কথাবার্তায় শুধু আরজনের প্রতি ঘৃণা এবং তিরস্কার ভরা ছিল। অন্বিতার মা বিষ উগড়ে বলল যে আরজান অন্বিতার জীবনটা নষ্ট করে দিয়েছে এবং এখন সময় এসেছে যে এই নিক্কম্মেকে ঘর থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়া হয়। অন্বিতার চোখেও একটা শয়তানি চমক ছিল। সে তার মাকে আশ্বস্ত করে বলল যে আজ সন্ধ্যাতেই সে আরজানকে চিরদিনের জন্য নিজের জীবন থেকে বের করে ফেলবে। আজ সন্ধ্যায় লয়ার বাড়িতে আসছে। ডিভোর্স পেপার্স তৈরি ছিল। শুধু ৩ বছর পূর্ণ হলেই অন্বিতা সেই উইলের আজাদির সাথে আরজন থেকেও আজাদ হয়ে যাচ্ছিল। কিন্তু যা পরে ঘটল তা কেউ ভাবতেও পারেনি। সকালে আরজনের ফোন এসেছিল। সে খুবই ভালোবাসার সাথে অন্বিতাকে শাদীর বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিল এবং বলেছিল যে সন্ধ্যায় তার জন্য একটা খুব বড় সারপ্রাইজ আছে। কিন্তু অন্বিতা তার কথা শুধু মজা উড়িয়েছিল। তার মনে হয়েছিল যে আরজান আবার কোনো সস্তা বাহানা নিয়ে আসবে অথবা এমন কিছু চাইবে যার সে মুখাপেক্ষী। অন্বিতার এটাও মনে হতো যে আরজান বাড়ির বাইরে কোনো খারাপ কাজ করে, কারণ সে প্রায়ই গায়েব থাকত। কিন্তু আসলিয়ত তো অন্য কিছু ছিল। একটা এমন আসলিয়ত যদি অন্বিতার জানা থাকত, তাহলে হয়তো সে আরজানের পায়ে পড়ে ক্ষমা চাইত। সত্যি কথা হলো, আরজান কোনো সাধারণ মানুষ ছিল না। সে এই দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানি এলিট হোরাইজন ডেভেলপার্সের একমাত্র মালিক এবং ফাউন্ডার আরজান রাঠৌর ছিল। অরবেদের প্রজেক্ট, হাজার হাজার কর্মচারী এবং দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা একটা এমন সাম্রাজ্য যা দেখে বড় বড় রাইজদেরও ঘাম ছুটে যেত। কিন্তু আরজান গত ৩ বছর ধরে নিজের এই পরিচয় পুরো দুনিয়া থেকে এবং বিশেষ করে নিজের স্ত্রী অন্বিতার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। তোমরা ভাবছ হয়তো আরজান এটা কেন করেছিল? একজন অরবপতি মানুষ একজন ফটিচরের মতো কেন জীবনযাপন করছিল? এর পিছনে কারণটা খুবই গভীর এবং অনুভূতিপূর্ণ ছিল। আরিয়নের বাবা মারা যাওয়ার পর সে দুনিয়ার সবচেয়ে কড়া সত্য দেখেছিল। মানুষ মানুষকে নয়, তার দৌলতকে ভালোবাসে। সে দেখতে চেয়েছিল যে এই দুনিয়া কেউ আছে কি না যে আরিয়ান রাঠোরের মর্যাদা এবং টাকা ছাড়া শুধু আরিয়নকেই ভালোবাসতে পারবে।
সে দেখতে চেয়েছিল যে অন্বিতা তাকে সেই রূপে গ্রহণ করবে কিনা, যে সকালে উঠে চা বানায়, যে দুর্বল দেখায় এবং যে নিজের শক্তির প্রদর্শন করে না। কোম্পানির সব কাজ তার সেক্রেটারি এবং এক্সিকিউটিভ ডিরেক্টর সানভি মেহরা সামলাত। দুনিয়ার কাছে সানভি এলিট হরাইজন ডেভেলপার্সের মুখ ছিল, কিন্তু আসলে সে শুধু আরিয়নের আওয়াজ ছিল। প্রত্যেক বড় সিদ্ধান্ত, প্রত্যেক বড় ডিল ব্যাকগ্রাউন্ড থেকে আরিয়নই করত। আজকের দিনে আরিয়ন একটা খুব বড় সিদ্ধান্ত নিয়েছিল। সে সানভিকে অফিসে ডেকে একটা এমন ফরমান শুনিয়েছিল যা সানভিকেও হতবাক করে দিয়েছিল। আরিয়ন সিদ্ধান্ত নিয়েছিল যে এলিট হরাইজন ডেভেলপার্সের সবচেয়ে বড় লাক্সারি ইন্টিগ্রেটেড টাউনশিপ প্রজেক্ট এলিট হরাইজন প্যালেস, যার দাম কোটি কোটি টাকা, সেই কন্ট্রাক্ট সে তার স্ত্রী অন্বিতার কোম্পানি মালহোত্রা এন্টারপ্রাইজেসকে দেবে। আরিয়ান আজ সন্ধেতেই নিজের আসল পরিচয় অন্বিতার সামনে প্রকাশ করতে যাচ্ছিল। সে তাকে বলতে চেয়েছিল যে আরিয়ান রাঠোরের সাথে দেখা করার জন্য এবং যার সাথে বিজনেস করার জন্য অন্বিতা আকাশ পাতাল এক করছে, সে আর কেউ নয়, বরং তার নিজের স্বামী। কিন্তু আরিয়নের এই নির্দোষতা এবং সত্যিকারের ভালোবাসা কি জানত, যে বাড়িতে তার জন্য একটা খুব বড় ষড়যন্ত্র রচিত হয়ে গেছে। সন্ধ্যের সময় হল। অন্বিতার ঘর কোনো পার্টির মতো সাজানো ছিল না, বরং সেখানে এক অদ্ভুত সন্ন্যাস এবং ভয়ঙ্কর অপেক্ষা ছিল। তখন দরজায় দস্তক পড়ল। আরিয়ন ভিতরে ঢুকল। তার মুখে একটা আশা ছিল, একটা ভালোবাসা ভরা হাসি ছিল, এবং তার হাতে ছিল ৫০ টাকার সাধারণ লাল গোলাপ। সে খুবই ভালোবাসার সাথে সেই গোলাপ অন্বিতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, হ্যাপি 3rd অ্যানিভার্সারি। কিন্তু অন্বিতার চোখে ভালোবাসা ছিল না, আগুন জ্বলছিল। সে সেই ফুল ছুঁড়ে ফেলে দিল, আর যে শব্দ তার মুখ থেকে বের হলো তা যে কোনো মানুষের হৃদয় চিড়ে দিতে যথেষ্ট ছিল। এই সব ড্রামা বন্ধ করো আরজান, অন্বিতা ঘৃণার সাথে বলল। এই গোলাপের আমার কোনো দরকার নেই। এই পেপারসে সই করে দাও, এগুলো আমাদের ডিভোর্স পেপারস। আরজনের পায়ের তলার মাটি সরে গেল, তার হাসি সেখানেই জমে গেল। ডিভোর্স? কেন? আমার ভালোবাসায় কি কমতি ছিল? আরজানের গলায় একটা তড়প ছিল। আর তারপর অন্বিতা সেই সত্য উগড়ে দিল যা আরজানের রুহ পর্যন্ত ছলনি করে দিয়েছিল। ভালোবাসায় পেট ভরে না আরজান, তুমি শুধু একজন সাধারণ মানুষ যে গত ৩ বছর ধরে আমার টাকায় বেঁচে আছো। কিন্তু গল্প এখানে শেষ হয় না। অন্বিতা আরেকটা এমন খোলাসা করল যা আরজনের ধৈর্যের শেষ সুতোটাও ছেড়ে দিয়েছিল। সে খুবই গর্বের সাথে বলল যে আজ এলিট হরাইজন ডেভেলপার্স থেকে তাকে খুব বড় কন্ট্রাক্ট পাওয়া গেছে, এবং এই সাফল্য তাকে তার বয়ফ্রেন্ড বিবেক দিয়েছে। জি হ্যাঁ, বিবেক এমন একজন মানুষ যে শুধু অন্বিতার দৌলত এবং তার স্টেটাসকে ভালোবাসত। অন্বিতা নির্লজ্জভাবে স্বীকার করল যে সে ৩ বছর শুধু তার দাদার উইল এবং কোম্পানির জন্য আরজনকে সহ্য করেছে। সেটা শুধু একটা দেখানো ছিল। আরজন তখনও শকে ছিল। সে ভারী গলায় অন্বিতাকে বোঝানোর চেষ্টা করল, অন্বিতা, তুমি যে কন্ট্রাক্টের কথা বলছ সেটা তোমাকে বিবেক দেয়নি, আমিই দিয়েছি। আমি এলিট হরাইজন ডেভেলপার্সের মালিক। এটা শুনে অন্বিতা এবং সেখানে দাঁড়িয়ে থাকা বিবেক জোরে জোরে হাসতে লাগল। তাদের মজা আরও তীক্ষ্ণ হয়ে গেল। অন্বিতা আরজনের হৈসিয়তকে সরাসরি নিলাম করে বলল, তুমি আর চেয়ারম্যান? তুমি যেমন সাধারণ মানুষ ৭ জন্ম ধরে দিনরাত মেহনত করলেও মিস্টার রাঠোরের জুতো কিনতে পারবে না। নিজের আওকাত দেখেছ কখনো? বিবেক তো বেশরমির সব সীমা পার করে দিল। সে আরজনের সামনেই অন্বিতাকে নিজের বাহুতে নিয়ে তাকে চুমু খেল। তুমি তো একটু কম বুদ্ধির সাথে বেশরমও। বিবেক আরজনকে তানা মেরে বলল, আমি তোমার সামনে তোমার বুড়ুকে চুমু খেলাম, আর তুমি চুপচাপ দেখে যাচ্ছ? কোথায় ডুবে মরে যাও না? আরজন, তোমার এই দুর্ভাগ্য এবং গরিবীর পরছাই আমার জীবন থেকে সরাও, সই করো এবং আজাদ করো। অন্বিতা বিবেকের দিকে ইশারা করে আরজনের আনা ফুলের মজা উড়িয়ে বলল, বিবেককে দেখো, এ তো আমার জন্য প্রতিদিন বিদেশ থেকে ইম্পোর্টেড ফুল আনায়। আর তুমি এই ৫০ টাকার সড়কছাপ ফুল এনেছিলে। এটাই তোমার ভালোবাসা? এতটাই সস্তা এবং দুর্বল? এই কথা কারও জানা ছিল না যে সেই ৫০ টাকার ফুল আরজন নিজের মেহনতের সেই কামাই থেকে কিনেছিল, যা সে নিজের আসল হয়সিয়াত ব্যবহার না করে কামিয়েছিল। সেই ফুল সস্তা অবশ্যই ছিল, কিন্তু তাতে আরজনের সত্যিকারের ভালোবাসা এবং তার আত্মা বাস করত। আর যে ইম্পোর্টেড ফুল বিবেক এনেছিল, সেগুলো অন্বিতারই টাকা দিয়ে কেনা হয়েছিল, যার পিঠের পিছনে সে তাকেই ধোকা দিচ্ছিল। আরজনের হৃদয়ে এখন আর কিছুই বাকি ছিল না, না ভালোবাসা, না আশা এবং না কোনো অনুভূতি। ৩ বছরের সম্পর্ক কি শুধু কাগজের মোহতাজ ছিল? সত্যিকারের ভালোবাসা কি শুধু টাকার সামনে হেরে যায়? আরজন এক ফোঁটা চোখের জল না ফেলে সেই ডিভোর্স পেপারসে সই করে দিল। সে একবার শেষবারের মতো সেই ঘরটাকে দেখল যেখানে সে প্রত্যেক ছোট খুশিকে বড় করার চেষ্টা করেছিল, এবং চিরদিনের জন্য সেখান থেকে বেরিয়ে গেল। বাইরে বের হতেই তার পা টলে গেল।
সে একটা বেঞ্চে বসে পড়ল এবং তার চোখ ভিজে উঠল। দুনিয়ার সবচেয়ে ধনী মানুষদের একজন হয়েও আজ সে নিজেকে দুনিয়ার সবচেয়ে গরিব এবং হেরে যাওয়া মানুষ মনে করছিল। তখনই সেখানে সানভি পৌঁছে গেল। সানভি যখন আর্জুনকে এই অবস্থায় দেখল, তখন তার হৃদয়ও ভারী হয়ে গেল। সে আর্জুনকে সেই অন্ধকার থেকে বের করে আনার সিদ্ধান্ত নিল। স্যার, অন্বিতা ম্যাডাম আপনাকে কখনো বুঝতেই পারেনি। সানভি সাহস দিয়ে বলল, আপনি ৩ বছর ধরে সবকিছু লুকিয়ে রেখেছিলেন শুধু একটা সত্যিকারের ভালোবাসার খোঁজে, কিন্তু সে শুধু টাকার ভুখই বেরিয়ে এলো। উঠুন স্যার, আপনি দুর্বল নন। এই দরদ আপনাকে আরও শক্তিশালী বানাবে। এখন সময় এসেছে যে দুনিয়া আপনাকে চিনুক। সানভির কথাগুলো আর্জনের ভিতরে ঘুমিয়ে থাকা আগুনকে আবার জ্বালিয়ে দিল। যে আর্জন ভালোবাসার জন্য নিজের হৈসিয়ত লুকিয়ে রেখেছিল, এখন সেই হৈসিয়ত দিয়েই সে নিজের আত্মসম্মানের লড়াই লড়তে যাচ্ছিল। তুমি ঠিক বলছো সানভি। আর্জনের চোখে এখন দরদ নয়, বরং একটা ভয়ঙ্কর দৃঢ় সংকল্প ছিল। আমার আর আবেগে ভেসে যাওয়ার কোনো অধিকার নেই। ৩ বছর আমি নিজেকে থামিয়ে রেখেছিলাম, কিন্তু এখন বাস দুনিয়াকে জানতে হবে যে আর্জন রাঠোর কে। কালকের মিটিং প্রস্তুত করো, আমি নিজে প্রেস কনফারেন্স করব। পরের দিন সকালের সূর্য একটা নতুন ঝড় নিয়ে এসেছিল। এলিট হোরাইজন ডেভেলপার্সের হেড অফিসে মিডিয়া এবং কর্মচারীদের ভিড় জমে গিয়েছিল। সবাই হতবাক ছিল। ৩ বছর পর প্রথমবার কোম্পানির আসল মালিক দুনিয়ার সামনে আসতে যাচ্ছিল। অনেকের চেয়ার হেলে যাচ্ছিল এবং অনেককে নিজের আওকাতের এহসাস হতে যাচ্ছিল। প্রেস কনফারেন্স শুরু হলো। ক্যামেরার ফ্ল্যাশ চমকাচ্ছিল। সানভি মঞ্চে এসে পুরো আত্মবিশ্বাসের সাথে বলল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, গত ৩ বছর ধরে আপনারা সবাই আমাকে কোম্পানির মুখ হিসেবে চেনেন, কিন্তু আজ আমি আপনাদের বলতে এসেছি যে এই অরব্যের সাম্রাজ্যের আসল মালিক আর কেউ নয়, আর্জন রাঠোর। এরপর মঞ্চে পা রাখল আর্জন। স্যুটে লিপ্ত, মুখে এক আলাদা ধরনের তেজ এবং চোখে এক বাদশাহের গর্ব। এটা সেই আর্জন ছিল না যাকে অন্বিতা গতরাতে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। এটা আর্জন রাঠোর ছিল। পুরো হলে সন্ন্যাস ছড়িয়ে পড়ল। আর্জন মাইক ধরে নিজের সত্যতা দুনিয়াকে বলল। সে বলল কিভাবে সে আপনজনদের চিনতে একজন সাধারণ মানুষের জীবন যাপন করেছিল। কিন্তু তারপর যে ঘোষণা সে করল তা পুরো রিয়েল এস্টেট মার্কেটে ভূমিকম্প এনে দিল। কাল আমরা এলিট হোরাইজন প্যালেস প্রজেক্টের কন্ট্রাক্ট মালহোত্রা এন্টারপ্রাইজেসকে দিয়েছিলাম। আর্জনের আওয়াজ গুঞ্জিত হল। কিন্তু এখন কিছু নতুন তথ্যের ভিত্তিতে সেই কন্ট্রাক্ট বাতিল করা হচ্ছে। এলিট হোরাইজন ডেভেলপার্স কোনো এমন কোম্পানির সাথে কাজ করবে না যা ইমানদারি এবং বিশ্বাসের ওপর খাঁটি না হয়। সত্যটা এত গভীর দরদ দিয়েছিল যে অন্যদিকে নিজের অফিসে বসে বিবেকের সাথে যশন মানাচ্ছিল। অন্বিতার হাত থেকে শ্যাম্পেনের গ্লাস পরে মেঝেতে চুরমারা হয়ে গেল। টিভি স্ক্রিনে আর্জনের মুখ দেখে অন্বিতার শ্বাস আটকে গেল। এটা কিভাবে সম্ভব? অন্বিতা হোঁচট খেতে খেতে বলল, আর্জন, সে সে এলিট হরাইজনের মালিক নয়, এটা মিথ্যে। কিন্তু বাস্তবতা তার সামনে চিৎকার করে সত্য বলে যাচ্ছিল। যে মানুষকে সে ৩ বছর ধরে ফটিচোর ব্যান্ডে গালাগালি দিয়ে এসেছে, যার জুতোর আওকাত সে মাপত, সেই মানুষ আসলে সেই সাম্রাজ্যের মালিক ছিল যার এক ইশারায় অন্বিতার পুরো কোম্পানি চলত। অন্বিতিকে নিজের ভুলের এহসাস এক ঝটকায় হয়ে গেল। সে কন্ট্রাক্ট হারিয়েছে, তার কোম্পানি ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে। সে কাঁদতে কাঁদতে বিবেকের দিকে তাকাল। কিন্তু মানুষের আসল ফিতরত তো খারাপ সময়েই বের হয়। যেই বিবেক জানতে পারল যে অন্বিতার কন্ট্রাক্ট বাতিল হয়ে গেছে এবং তার কোম্পানি ডুবে যাচ্ছে, সে নিজের আসল রং দেখিয়ে দিল। অন্বিতা, এখন আমি তোমাকে সাহায্য করব কেন? বিবেক নির্লিপ্তভাবে বলল, আমি তো শুধু তোমার টাকাকে ভালোবাসতাম। এখন তুমি কি? একটা ধ্বংস হয়ে যাওয়া মহিলা। এখান থেকে চলে যাও, আমার কাছে এখন একটা নতুন ধনী গার্লফ্রেন্ড আছে। বিবেক অন্বিতাকে ঠিক সেভাবে ধাক্কা মেরে বের করে দিল যেভাবে অন্বিতা আর্জনকে বের করেছিল। একে বলে কর্মের ফল। অন্বিতা এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। তার কাছে না টাকা ছিল, না ভালোবাসা এবং না কোনো সাহারা। কাঁদতে কাঁদতে অন্বিতা দৌড়াতে দৌড়াতে এলিট হরাইজন ডেভেলপার্সের অফিসে পৌঁছে গেল। সে সিকিউরিটি গার্ডদের পরোয়া না করে সোজা আর্জনের অফিসে ঢুকে পড়ল। আর্জুন তার চেয়ারে বসেছিল। তার মুখে কোনো ভাব ছিল না। অন্বিতা আর্জুনের পায়ে পড়ে গেল। আর্জুন, প্লিজ আমাকে মাফ করে দাও, সে গিড়গিড় করে বলছিল। আমি অন্ধ ছিলাম, টাকার লোভে আমি তোমাকে এত কষ্ট দিয়েছি। প্লিজ সেই কন্ট্রাক্ট ফিরিয়ে দাও। আমাদের কোম্পানি নষ্ট হয়ে যাবে, আমরা আবার একসাথে থাকতে পারি। কিন্তু আর্জুনের চোখে আর অন্বিতার জন্য কোনো জায়গা ছিল না।
সেই মুহূর্ত যা সবকিছু বদলে দিয়েছিল তা পার হয়ে গিয়েছিল। অন্বিতা, এখন অনেক দেরি হয়ে গেছে, আর্জুন কঠিন স্বরে বলল। তুমি ৩ বছরে কখনো আমাকে বোঝার চেষ্টা করনি। তুমি শুধু টাকাকে ভালোবাসো। সেই কন্ট্রাক্ট আমি তোমাকে শুধু এই জন্য দিয়েছিলাম কারণ তুমি আমার স্ত্রী ছিলে, কিন্তু এখন সেটা বাতিল এবং চিরদিনের জন্য বাতিল থাকবে। যাও, নিজের জীবন সামলাও, আমার আর তোমার কোনো দরকার নেই। অর্ণিতা কাঁদতে থাকল, ক্ষমা চাইতে থাকল, কিন্তু অর্জুন সিকিউরিটি গার্ডদের ডেকে তাকে নিজের অফিস থেকে এবং নিজের জীবন থেকে চিরদিনের জন্য বের করে দিল। অর্ণিতাকা এখন বুঝতে পেরেছিল যে সে নিজের হাতে নিজের জীবনের সবচেয়ে বড় দৌলত, একটা সত্যিকারের ভালোবাসা, চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। অর্ণিতা চলে যাওয়ার পর অর্জুন একটা গভীর শ্বাস নিল। সে ঘুরে সানভির দিকে তাকালো, যে দরজার কাছে দাঁড়িয়েছিল। সানভি, অর্জুনের গলা এখন নরম হয়ে গিয়েছিল। তুমি আমার প্রত্যেকটা কঠিন সময়ে আমার পাশে ছিলে। যখন সবকিছু ভেঙে পড়ছিল তখন তুমিই আমার শক্তি হয়ে দাঁড়িয়েছিলে। তুমি শুধু আমার সেক্রেটারি নও, তুমি কি আমার স্ত্রী হবে? তুমি কি আমার জীবনের অংশ হবে? সানভির চোখে খুশির আনন্দের অশ্রু চলে এলো। সে সবসময় আরজানের পরোয়া করত, তার দৌলতের নয়, বরং তার হৃদয়ের। হ্যাঁ, সানভি হাসতে হাসতে বলল, আমি হব, এবং আমি ওয়াদা করছি আমরা একসাথে মিলে প্রত্যেকটা কঠিন সময় সামলাব। দোস্ত, এই গল্পটা শোনানোর আমার উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত করা নয়, বরং তোমাদের এটা মনে করিয়ে দেওয়া যে জীবনে দৌলত এবং রুতবা কখনো একটা সত্যিকারের এবং ঈমানদার সম্পর্কের জায়গা নিতে পারে না। প্রত্যেক মানুষের ভিতরে একটা ভালোত্ব লুকিয়ে থাকে, শুধু দরকার হয় তাকে চিনে নেওয়ার। অন্বিতা টাকার লোভে একটা সত্যিকারের মানুষকে হারিয়ে ফেলেছে এবং শেষ পর্যন্ত তাকে সেই দর্দ পেয়েছে যার সে হকদার ছিল। মানুষের আসল পরিচয় তার কাপড় অথবা ব্যাংক ব্যালেন্স থেকে হয় না, বরং তার হৃদয়ে এবং তার কর্ম থেকে হয়। জীবনে সব সময় মনে রাখবে যে যারা তোমার খারাপ সময় তোমার পাশে দাঁড়িয়ে থাকে তারাই তোমার সত্যিকারের সাথী। টাকার ঘমণ্ড আজ আছে, কাল থাকবে না, কিন্তু একটা সত্যিকারের সম্পর্ক জীবনভর তোমার সাথে থাকবে। যদি এই গল্পটা তোমাদের কিছু চিন্তা করতে বাধ্য করে থাকে, যদি এটা তোমাদের হৃদয়ের কোনো কোণকে ছুঁয়ে থাকে, তাহলে এই ভিডিওটাকে লাইক করো এবং তোমাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমরা এমনই হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্প তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। কমেন্টে অবশ্যই বলো যে তোমাদের আরজানের সিদ্ধান্ত কেমন লেগেছে এবং তোমরা কোন শহর থেকে এই গল্প শুনছ। মিলবে পরের ভিডিওতে একটা নতুন গল্প, একটা নতুন শিক্ষা নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো, আপনজনদের খেয়াল রেখো।